আমার মাসি দেখতে খুব সুন্দরী ছিলেন। আমার মাসির বর তাকে তালাক দিয়ে দিল। মাসি তখন বিধবার মতো হয়ে গেলেন। মাসি তখন কলকাতায় আমার বাসাতেই থাকত। আমি মাসির রূপ দেখে কিছুতেই সহ্য করতে পারতাম না। আর তাই একদিন রাতে মাসিকে জোর করে, বাকিটা গল্পতেই বলা যাক। আমার বয়স তখন ১৪ বা ১৫ হবে এমনি। কলকাতাতে এখনকার মতো ভালো যাতায়াত ছিল না। সকাল আর দুপুর মিলিয়ে মোট ২টি বাস ছিল সারাদিনে। খুব দুষ্টু ছিলাম বলেই দাদা বোর্ডিংয়ে ভর্তি করে দেন। দাদা তখন বিএসএর লেফটেন্যান্ট। বোর্ডিংয়ের ছুটিতে পালা করে আমাদের ছোট মাসির বাড়িতে ছুটি কাটাতে যেতে হতো। মা সরকারি চাকরি করতেন, তাই সময় সুযোগ হতো না দেখেই রীতিকা দর্শাতেই আমাদের পাঠিয়ে দিতেন। পাহাড়ে ঘেরা জায়গাটা আমাদের খুব ভালো লাগত। রীতা মেশোর ছোট বোন, আমাদের থেকে বেশ বড় ছিল না, বছর ৫ হবে। দেখতে যেমন মিষ্টি, গানও তেমন গাইতে পারত। আনন্দে কেটে যেত আমাদের কৈশোর। মাসির নাম খুব আধুনিক ছিল। মার থেকে ছোট মাসি ১০ বছরের ছোট ছিলেন। রীতিকা নাম হলেও সবাই মাসিকে হৃদা করেই ডাকত। অনেক স্নেহ করতেন আমাদের, আর চূড়ান্ত রান্না ছিল হাতের। তাই আসলে ওনার হাতের মোরব্বা, কই মাছের কালিয়া, আনারসের চাটনি খেয়ে মন ভরে যেত। যা বানাতেন মুখে স্বাদ লেগে থাকত। মেশো ব্যবসায়ী ছিলেন। এরপর আমরা ব্যারাকপুরে চলে আসি। বাবার বদলি হয়। ছোটবেলার সোনালি দিনগুলো চোখে ভাসে। হৃদা করেই ডাকতাম। বিহার থেকে ফিরে এসে হৃদার সাথে বা বড়মাসির সাথে যোগাযোগ হারিয়েই গেছিল। চিঠি ছাড়া কোনো যোগাযোগ থাকত না প্রায়। আর আমাদের বাড়িতে ফোন অনেক পরেই এসেছিল। বাবার বদলির ৪ বছর পরে মাও বদলি হয়ে চলে আসেন। আমাদের ব্যস্তময় জীবন চলতে থাকে। আস্তে আস্তে স্মৃতি হতে থাকে। স্কুল শেষ করে, কলেজ শেষ করে ইউনিভার্সিটি ছাড়িয়ে বেশ বড় হয়ে যাই। মা বাবার বয়স হয়েছে। দুজনেই রিটায়ার করে দাদার আশ্রয় নিয়েছেন। দাদার ২ ছেলে মেয়ে। দাদা তার পরিবার, মা বাবাকে নিয়ে খুব খুশি। আমি ছোট বলে আমার ওপর দায়িত্ব কম ছিল। বয়স ২৭, বিয়ে করলেই করা যায়, কিন্তু বিয়ের দিকে তেমন টান ছিল না। দাদা আম্বালা চলে যাবার পর থেকেই আমি একটু বেশি বেপরোয়া হয়ে উঠলাম। ভালো ব্যাংকে উঁচু পোস্টে চাকরি করার সুবাদে পয়সার অভাব হতো না। বছরে ১-২ বার পরে মা বাবা এসে থাকলেও দাদার বাচ্চাদের প্রতি তাদের টান থাকার কারণে আম্বালা ফিরে যেতেন। মা চাইতেন আমরা সবাই একসাথে থাকি, কিন্তু তা সম্ভব হতো না। মোবাইল বা ফোনের দৌলতে এখন কোনো দূরত্ব দূর ছিল না। রূপালীকে আমার ভালো লাগত, কিন্তু জীবনসঙ্গী হিসাবে ওকে ভাবিনি। মাঝে মাঝেই আমার ফ্ল্যাটে চলে আসত রবিবারে। পরেই আমি সময় কেটে যেত। রূপালীকে সেরকমই মেয়েই ছিল। ইংরেজি স্কুলে পড়ার দৌলতে সবকিছুই রপ্ত করে নিয়েছিল অল্প বয়সে। রূপালীকে আমাকে বিয়ে করবে বা আমাকে ভালোবাসে এমন সম্পর্ক আমার আর ওর ছিল না। আর অফিসেও আমার সাবঅর্ডিনেট। কিছুদিন পর জানতে পারলাম দাদা দিল্লিতেই থাকবে আর সেখানে বাড়ি কিনছে। দাদার ২ ছেলে মেয়েকে সামলে বাড়ি কিনতে অনেক টাকার দরকার পড়ল। মা বাবা তাদের জমানো টাকা ঢেলে দিলেন দাদার বাড়ির পিছনে। পেল্লায় একখানা বাড়ি কিনে দাদা দিল্লিবাসী হয়ে গেলেন। আগের মতো শাসন না করলেও সপ্তাহে একবার ফোনে লেকচার শুনতে হতো। তারাও আমার বিয়ের জন্য উঠে পড়ে লাগলেন। আমার ব্যারাকপুরের ফ্ল্যাটে আমার সাজানো গোছানো সাম্রাজ্যে ঘন কুয়াশা ঢেকে গেল। যখন ঘর জামাই আসলো, ব্যক্তিগত শত্রুতার জেরে মেশোর বন্ধুরা তাকে ঢুকিয়ে পথে বসিয়ে দিয়েছেন। সবথেকে আশ্চর্যের বিষয়, মেশো এইসব কথা বাড়িতে জানানোর ইচ্ছা পর্যন্ত করেননি। হৃদার বিয়ে হয়েছে বিহারেই, কিন্তু তার শ্বশুরবাড়ির লোকেরা বিশেষ ভালো ছিলেন না, তাই তারা মেশমশাইকে সাহায্য করতে অস্বীকার করে। মেশোর অমন সুন্দর বাড়িখানা বিক্রি করেও ধার শোধ করা যায়নি। এমন অবস্থায় মেশো আত্মহত্যার পথ বেছে নেন। চারিদিকে ঋণের বোঝা আর পাওনাদারদের যন্ত্রণা নিয়ে ছোট মাসির জীবন এখন যন্ত্রণা প্রায়। তাদের একটি কন্যা সন্তান শ্রাবণী ক্লাস 10-এ পড়ে। মেশো তাকে স্কুলে ভর্তি করিয়েছিলেন অনেক পয়সা খরচা করে। এখন হৃদিকা মাসি মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। বেশ খারাপ লাগল। একটা মানুষকে কাছে দেখা এত ভালো লোক, কিন্তু ভাগ্যের কি পরিহাস। মা বাবার আদেশ আসলো দিল্লি থেকে। এরকম পরিস্থিতিতে আমার কাছে শুধু আদেশ আসে, তুই তো অনেক ইনকাম করিস, তুই মাসিকে নিজের কাছে রাখ। অত বড় ফ্ল্যাট কি করবি একা থেকে? তার চেয়ে মাসি রান্নাবান্না করে দেবে, আর দীপা স্কুলের ছুটিতে আসবে, থাকবে। মাসির আমরা ছাড়া কে আছে বল? মাসিকে একটা ভালো কাজ দেখে দে। মাসি তো বিয়ে পাস।
মায়ের আদেশে আমার বাসায় ফুর্তির দিনগুলো শেষ হতে চলেছে। রূপালীকে জানালাম যে আমাদের আড্ডার দিন শেষ। মাসির বয়স এমন কিছু বেশি ছিল না যে জীবন শেষ হয়ে গেছে, ৩৫ শেষ করেছে সবে। কিন্তু এমন পুরা মহিলাকে ঘরে রাখা মানে নিজের সব প্রাইভেসিতে আমাদের বাঁধে। ফোনে মাসির কান্না হাতে পায়ে ধরা শুনে আমার মন গলে গেল। মাসির দেনা শোধ করতে করতে আমার পুঁজি প্রায় শেষ হবেও এমন সময় মাসির মেয়ের স্কুল থেকে ফোনে আসলো, সামনের বছরে টিউশন ফি করতে হবে। অনেক টাকাই নেই করে খরচা হয়েছে। বাধ্য হই সেভিংসের কিছু কালো টাকা ভাঙিয়ে ড্রাফট করে পাঠিয়ে দিলাম। মাসির প্রতি ভালোবাসা থাকলেও এখন আমি আর ছোট নেই। দাদা বাবার এইসব ব্যবস্থা করে মাসির কলকাতাতে জিনিসপত্র বিক্রি করিয়ে দিলেন। বোচকাবোচকি নিয়ে মাসি আমার ফ্ল্যাটে উঠলেন। আমার খারাপ দিন শুরু হলো। মাসিকে বুঝতে দেওয়া সম্ভব নয় যে আমি একেবারেই খুশি নয়। ছোটবেলায় মাসিকে যা দেখেছিলাম, এখন মাসির অনেক পরিবর্তন হয়েছিল। সুন্দর মুখটা মায়া জড়ানো। আমার মাসি এমনিতেই অনেক লম্বা, কিন্তু এখন লম্বা চুলের বিনুনি ফর্সা সুন্দরী মুখে একটা অসাধারণ একটা মায়া, এসব আগে কখনো দেখিনি। কিন্তু এখন মাসি সবসময় সামনেই থাকে, তাই চোখে পড়ে যায়। মাসি কখনো আমাকে সানি বা রাফি সব নামেই ডাকতেন। সকালে রান্না, পরে আমার রান্না খাইয়ে টিফিনও দিয়ে দিতেন। সত্যি বলতে মাসির রান্না খেয়ে এত তৃপ্তি পেতাম যে বাকি সব কিছুই ভুলেই যেতাম। মাসির পাশে এইভাবে দাঁড়ানোতে মাসি আমার সামনে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেন, যা আমি চাইতাম না, ভালো লাগত না। একরকম মাসির সংসার যেন আমি চালাচ্ছিলাম। ২ সপ্তাহ কেটে গেছে, মাসি এসেছে। মাসি মাঝে মাঝে আমার ফোনে মার সাথে বাবার সাথে কথা বলে নেয়। বন্ধুবান্ধব নিয়ে আনন্দ করা লাটে উঠে গেল। রাহুল আমার এক কালিগ। সুযোগ পেল, তাই আমার দুর্বলতাকে কাজে লাগিয়ে রূপালীকে নিয়ে অনেক কিছু করা শুরু করল। কাজ অফিস করতে করতে কেটে গেল ১ মাস। মনে মনে ভাবলাম ১০টার পর মাসি তো নিজের ঘরে নিজের মতো থাকে, টিভি দেখে বা বই পড়ে। যদি বন্ধুর বাহানায় নিয়ে আসি কাউকে, ক্ষতি কি? আর মাসির ঘর পূর্বের বারান্দায়, আমি উত্তরে ২টো ঘর ছেড়ে থাকি, ২টো রান্নাঘর, ২টো বাথরুম। মাসির ঘর মাসির বাথরুমের সাথে। এইভাবে আর কতদিন চলবে? মাসি থাকাতে আমার বাজে নিশা বন্ধ হয়ে গেল, কারণ মাসির সামনে যদি মেয়েদের নিয়ে আড্ডা দেই, তাহলে মাসি মাকে বলে দিবে। হয় মাসি আমার অসুবিধা বুঝতে পারত, নয় মাসি বুঝলেও নিরুপায় ছিল। অনেক ভেবে দেখলাম মাসি কাজে গেলে আমার অন্তত একটু সুবিধা নিশ্চয়ই হবে। কিন্তু কোথায় কাজে পাঠাবো, মহা চিন্তা। শেষমেশ আমার ব্যাংকের জিবিএমকে বলে মাসিকে আমার ব্যাংকেই মাসিকে স্টাফ হিসাবে ঢুকিয়ে দিলাম। শর্ত একটাই, অফিসে কাউকে বলা চলবে না যে আমি তার ভাগ্নে, কারণ আমি ব্যাংক ম্যানেজার। যদি সবাই জানতে পারে রিদিকা আমার মাসি, তাহলে আমার অনেক অসুবিধা হবে। তাছাড়া মাসি একটা নর্মাল স্টাফ, আমি বস। যাই হোক, মাসি কাজে যোগ দেওয়াতে সত্যিই স্বস্তির নিঃশ্বাস পড়ল। আমি অনেকটা ব্যক্তিগত জীবন ফিরে পেলাম। আস্তে আস্তে আরও ১ মাস কেটে গেল। সিগারেট ঘরেই খেতাম। যেহেতু আমার টাকায় মাসির বাচ্চার পড়াশোনা চলত, সেই জন্যে মাসির হাবভাব পাল্টে যেতে লাগল। এত বিনয় ভালো লাগত না। এ যেন প্রভু ভিত্তের মতো ব্যাপার স্যাপার। কেউ কাউকে কিছু না বললেও মাসির আর আমার সংযোগ এতটাই কমে গেল যে শুধু আমার প্রয়োজনের আর চাহিদার কথাটুকু হতো। এর জন্য আমার ব্যস্ততা কতটা দায়ী তা আমি জানতাম না। ছুটির দিন ঘরে থাকতেই ইচ্ছে করত না। গাড়ি ছিল একদিন, তাই মাসিকে গাড়ির স্বাদ উপভোগ করার খাতিরে বললাম, এখানে গাড়ি চালানো শিখে নাও, আমার বাজারের জন্য অপেক্ষা করতে হবে না। মাসি মাথা নিচু করে বল, কাল খোঁজ নেব। আমি বিরক্ত হয়ে বললাম, আরে খোঁজ নিতে হবে কেন? বিশুদা রয়েছে তো, সব শিখিয়ে পড়িয়ে দেবে। মাসি চুপ করে নিজের ঘরে চলে গেল। বিশুদাই আমার ড্রাইভার। সেদিন সোমবার রাতে ঘরেই বিরক্ত হয়ে পার্টি ডাকলাম। আমার বিশেষ বন্ধু অন্ত, অরুণ তার সহপাঠীদের সাথে ঋতিকার নীল। ঋতিকা তেমন একটা ভালো মেয়ে না, ওকে পছন্দ না হলেও অরুণ আমার ভালো বন্ধু, মানা করতে পারলাম না। নীল ১ মাস আমাদের ব্রাঞ্চে এসেছে, দারুণ সুন্দরী, কিন্তু কারো সাথে বেশি কথা বলতে চায় না। সহজে আমার বসার ঘরে সবাই বসে হাসি ঠাট্টা করছে। নীল আমার ডাকতেই এসেছে, না হলে ও সহজে কোনো পার্টিতে যায় না। আমরা কি করতে যাচ্ছি তা মাসি লুকিয়ে থেকে দেখতে লাগল। মাসি বাড়িতে শাড়ি পরেই থাকেন, আর শাড়ি পরলে মাসিকে আরও সুন্দর দেখায়। মাসিকে দেখে অরুণ চমকে উঠল। লোদের ভুল ভাঙিয়ে দিয়ে সংক্ষেপে সব বলতে হলো। মাসিকে অরুণ বলল, মাসি আজ আমাদের সাথে থাকুন। মাসি মৃদু হেসে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি বললাম, বাহ, তাহলে তো ভালোই হয়। তোমার বিরক্ত লাগলে তুমি তোমার ঘরে চলে যেতে পারো। মাসি বলল, না, আমার অসুবিধা নেই, তোমাদের যা ইচ্ছে করো।
রাতে কি কিছু রান্না করব? আমার মনে মনে আনন্দ হলো। এই, তোমার কি রাতে কেউ কিছু খাবে? আমার মাসি কিন্তু চরম রান্না করতে পারে। ঋতিকা আর অরুণ বাড়ি চলে যাবে। অরুণ অনেক জোর খাটানোর পরও খেতে সম্মতি জানালো না। নীলও বলল, যা খুশি চলবে। মাসি আমার আর নীলের জন্য রান্না করো। চিকেন আচারি আর পরোটা আর রায়তা চা কফি তাড়াতাড়ি দিয়ে যাও। মাসি সম্মতি জানানোর মতো ঘাড় নেড়ে রান্নাঘরে চলে গেল। আমরা গান ছিঁড়ে নাচতে শুরু করলাম। আমার খাওয়া হয়নি বললেও ভুল হবে। অরুণ আর ঋতিকা যাবার জন্য বায়না শুরু করে দিল। কফির প্রশংসা কে কি করেছিল সত্যি বলতে আমার মনে নেই। শেষমেশ অরুণ আর ঋতিকা বেরিয়ে গেল বুঝতে আমার অসুবিধা হলো না। এবার আমি আর নীল রইলাম। আমি গল্প করা শুরু করলাম। নীল সরল সোজা কিন্তু লোক বুঝে চলে। আমার হাই পোস্তায় আমাকে সমীহ করলেও ওর মনে কি আছে বোঝা দেয়। তাই সাধারণভাবেই শুরু হলো কথাবার্তা। নীল কথা বলতে বলতে জানালো যে সে ব্যাঙ্গালোরে